বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে শান্তি চুক্তির আলোচনা করতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্র। আলোচনা ব্যর্থ হলে ইরানকে চরম মূল্য দিতে হবে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরও ইরানি শাসন ব্যবস্থা যে কারণে ভেঙে পড়েনি। যুদ্ধে ক্ষতিগ্রস্ত কাতারের গ্যাস প্রকল্প সচল হতে লাগবে 5 বছর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরানের সঙ্গে শান্তি চুক্তির আলোচনা করতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানের পথ খুঁজতে একটি শান্তি চুক্তির জন্য চলতি সপ্তাহের শেষে পাকিস্তানে বৈঠক আয়োজনের চেষ্টা করছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের 2 জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন। বর্তমান পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওই বৈঠকে অংশ নিতে পাকিস্তান সফর করতে পারেন। তাছাড়া প্রশাসনের আরও শীর্ষ কর্মকর্তারাও যেতে পারেন। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সফরের সময়সূচি, স্থান এবং অংশগ্রহণকারীদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি। সবকিছুই পরিবর্তনশীল। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে বিকল্প স্থান হিসেবে তুরস্কের নামও সামনে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থকারীর ভূমিকা পালন করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা ইসলামাবাদই তেহরানের কাছে পৌঁছে দিয়েছে। এই পরিকল্পনায় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যু অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে তুরস্ক এই কূটনৈতিক প্রক্রিয়ায় ভূমিকা রাখছে। বুধবার হোয়াইট হাউসে এ বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। আলোচনা ব্যর্থ হলে ইরানকে চরম মূল্য দিতে হবে হোয়াইট হাউস। ইরানের সাথে চলমান চরম উত্তেজনার মধ্যে হোয়াইট হাউস থেকে তেহরানের প্রতি এক নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। মার্কিন প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান পছন্দ করলেও ইরান যদি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তাদের ওপর এমন ভয়াবহ সামরিক আঘাত হানা হবে যা তারা আগে কখনো দেখেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার 25 মার্চ সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাথমিক পছন্দ সবসময় শান্তি। তিনি আরও রক্তপাত বা ধ্বংসযজ্ঞ এড়াতে চান। তবে এই শান্তির পথ তখনই প্রশস্ত হবে যখন ইরান বর্তমান পরিস্থিতির বাস্তবতা মেনে নেবে। লেভিট সরাসরি বলেন, ইরানকে বুঝতে হবে যে তারা সামরিকভাবে পরাজিত হয়েছে এবং এই পরাজয় অব্যাহত থাকবে। তারা যদি এই সত্য অস্বীকার করে আলোচনার সুযোগ হারায় তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করবেন যেন তাদের ওপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আঘাত হানা হয়। এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলার পর ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ভেঙে পড়েছে বলে দাবি করছে ওয়াশিংটন। সম্প্রতি যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করা, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে সীমাবদ্ধতা আনা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রক্সি সহায়তা বন্ধ করা। যদিও ইরান প্রকাশ্যে এই প্রস্তাবের কিছু অংশ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে, তবে নেপথ্যে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রেস সেক্রেটারি লেভিট আরও যোগ করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ফাঁকা বলি দিচ্ছেন না। তিনি ইরানকে পুনরায় কোনো ভুল হিসাব না করার জন্য সতর্ক করেন। উল্লেখ্য, গত কয়েকদিনে মার্কিন সামরিক বাহিনী ইরানের জ্বালানি অবকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আলোচনার সুযোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্প সাময়িকভাবে সেই নির্দেশ স্থগিত করেছেন। তবে বুধবারের এই বার্তার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে তেহরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না এলে সেই স্থগিতাদেশ যেকোনো মুহূর্তে তুলে নেওয়া হবে। সূত্র রয়টার্স। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পরও ইরানি শাসন ব্যবস্থা যে কারণে ভেঙে পড়েনি। যুদ্ধ শুরু হওয়ার প্রায় 1 মাস হতে চলল এবং গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এরপরের সময়গুলোতে একে একে ইরানের শীর্ষ নেতাদের অনেকেই নিহত হয়েছেন। গুড়িয়ে দেয়া হচ্ছে একের পর এক শহর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ। কিন্তু তা সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা এখনও ভেঙে পড়েনি এবং এমন পরিস্থিতিতেও দেশটির শাসন ব্যবস্থা এখনও কেন ভেঙে পড়েনি তা অবাক করেছে অনেককে। ইরানের ভেতরে কেউ কেউ আশা করেছিলেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় প্রথম দিনই যুদ্ধ শেষ হয়ে যাবে, বিশেষ করে সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর প্রকাশের পর। কিন্তু তা হয়নি, বরং ইরানের শাসন ব্যবস্থা এখনও অটুট আছে।
এর কারণ হিসেবে প্রথমেই কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করা যেতে পারে, যেমন দেশটির শাসন কাঠামো এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর, যা সমান্তরাল রাষ্ট্র কাঠামো হিসেবে পরিচিত, তার উপর দেশটির নেতৃত্বের পূর্ণ নিয়ন্ত্রণ। সেই সাথে ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানে হামলা শুরুর আগে দেশটিতে চলা সরকার বিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে পেরেছে তেহরান, ফলে পরিস্থিতি এখন পর্যন্ত স্থিতাবস্থায় রয়েছে। প্রথাগত বাহিনীগুলো সক্রিয়। ইরানের রাষ্ট্র পরিচালনার পদ্ধতি অত্যন্ত জটিল। যদিও সর্বোচ্চ নেতা এখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তবে এর পাশাপাশি একটি সমান্তরাল রাষ্ট্র কাঠামো বিদ্যমান এখানে, সেটি হল ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর, আইআরজিসি। আইআরজিসি এমন একটি প্রতিষ্ঠান যার ক্ষমতা কেবল প্রথাগত সামরিক ম্যান্ডেটের মধ্যেই সীমাবদ্ধ নয়। চলমান এই যুদ্ধে এবং গত বছরের জুনে ১২ দিনে ইরানের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাতের সময় আইআরজিসির বেশ কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন। কিন্তু আইআরজিসি বারবারই বলে আসছে যে তাদের কেউ নিহত হলে সে পদে স্থলাভিষিক্ত হওয়ার জন্য অন্য আরেকজন সবসময় প্রস্তুত থাকেন। এছাড়া আইআরজিসি আধাসামরিক বাহিনী বাজিসকে নিয়ন্ত্রণ করে, যা প্রায় ১০ লাখ সদস্যের একটি স্বেচ্ছাসেবী মিলিশিয়া বাহিনী। ভিন্নমত দমনে রাজপথে শক্তি প্রয়োগের জন্য প্রায়ই এ বাহিনী মোতায়েন করা হয়। যুদ্ধে ক্ষতিগ্রস্ত কাতারের গ্যাস প্রকল্প সচল হতে লাগবে ৫ বছর। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার সময় ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি প্রকল্প পুরোপুরি সচল হতে ৫ বছর সময় লাগতে পারে। গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সংকটের কারণে বিশ্বের বৃহত্তম এই এলএনজি কমপ্লেক্সটির মেরামত কাজ বিলম্বিত হচ্ছে। বুধবার ২৫ মার্চ নরওয়ে ভিত্তিক জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান রিস্টার্ড এনার্জি এই তথ্য জানিয়েছে, খবর আনাদোলু এজেন্সির। প্রতিষ্ঠানটি জানায়, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির ২টি এলএনজি উৎপাদন ইউনিটে হামলার কারণে তা পুনরুদ্ধারের ক্ষেত্রে বড় ধরনের কাঠামোগত বাধা তৈরি হয়েছে। রেফ্রিজারেশন কম্প্রেসার চালানোর জন্য প্রয়োজনীয় গ্যাস টারবাইনগুলো সরবরাহে বিশ্বজুড়ে ২ থেকে ৪ বছরের বেশি সময় লাগবে। রিস্টার্ড এনার্জির হিসাব অনুযায়ী এই ক্ষতির কারণে কাতারের এলএনজি উৎপাদন ক্ষমতা প্রায় ১৭% কমে গেছে। এর পরিমাণ বছরে প্রায় ১,২৮,০০,০০০ টন। উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা মূলত অর্থায়নের উপর নির্ভর করছে না, বরং সরবরাহ ব্যবস্থা এখানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ বিশ্বজুড়ে মাত্র ৩টি প্রতিষ্ঠান এলএনজি কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বড় আকারের টারবাইন তৈরি করে। ডেটা সেন্টার সম্প্রসারণ এবং কয়লার ব্যবহার থেকে সরে আসার বৈশ্বিক প্রবণতার কারণে এই সরবরাহকারীদের ২০২৬ সাল পর্যন্ত ক্রয়াদেশে পূর্ণ রয়েছে। এর ফলে তাৎক্ষণিকভাবে মূলধন বিনিয়োগ করা হলেও শুধু যন্ত্রপাতি সংগ্রহের বিলম্বের কারণেই এই কেন্দ্রটি আংশিক সচল হতে কয়েক বছর এবং পুরোপুরি সচল হতে ৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে। রিস্টার্ড এনার্জির সাপ্লাই চেইন রিসার্চ বিভাগের প্রধান আউডন মার্টিনসেন বলেন, ক্ষতির মাত্রা এবং গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পেতে দীর্ঘ অপেক্ষার কারণে রাস লাফান প্রকল্পের পুনরুদ্ধার প্রক্রিয়া ধীর হতে পারে। কাতারের এই সংকট মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সংঘাতের কারণে সৃষ্ট বৃহত্তর আঞ্চলিক জ্বালানি বিপর্যয়ের একটি অংশ। এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলএনজি প্ল্যান্ট, শোধনাগার এবং জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রিস্টার্ড এনার্জি ধারণা করছে এখন পর্যন্ত মেরামতের খরচ কমপক্ষে $২৫০০ কোটি $২৫ বিলিয়ন পৌঁছাতে পারে এবং তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।